আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের নবম পাঠ মানে নবম ক্লাস ফিনান্স ও ব্যাংকিং এর পঞ্চম অধ্যায়ের মূলধন বাজেটিং। আজকে মূলধন বাজেটিং নিয়ে আমি আলোচনা করব। এরপরে বাকি চ্যাপ্টারগুলোতে আস্তে আস্তে যাব, কারণ আমাদের ইতিমধ্যে ফিনান্স ও ব্যাংকিং এর অর্থের সময় মূল্য চ্যাপ্টার এবং ঝুঁকি ও অনিশ্চয়তা চ্যাপ্টার দুটো আমি করিয়েছি। এখানে কোনো সমস্যা থাকলে তোমরা আমাকে আবার ইনফর্ম করতে পারো। আজকে মূলধন বাজেটিং নিয়ে করাবো। আজকে তাহলে আমাদের নবম পার্ট আর হচ্ছে মূলধন বাজেটিং আমি করাবো। আচ্ছা, মূলধন বাজেটিং একটা প্রতিষ্ঠানে অবশ্যই বিনিয়োগ করতে গেলে প্রথমেই যা বিনিয়োগ করতে হয় সেই যে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। দুই ধরনের বিনিয়োগ করা হয়, স্বল্প মেয়াদী আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী। দুই ধরনের বিনিয়োগ কোম্পানিতে করা হয়, একটা স্বল্প মেয়াদী, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী। স্বল্প মেয়াদী আমাদের এখন প্রয়োজন নেই, দীর্ঘমেয়াদীটাই শুনি আমি। যে দীর্ঘমেয়াদী যে বিনিয়োগ করা হয় সেখানে আমাদের স্থায়ী সম্পত্তি থাকে। দীর্ঘমেয়াদী একটা বিনিয়োগের মধ্যে আমাদের থাকে হচ্ছে স্থায়ী সম্পত্তি। স্থায়ী সম্পত্তিটাই আমাদের আসলে বিনিয়োগ করার ক্ষেত্রে আমাদের পূর্ণ বিবেচনা করে আমাদের এই সম্পত্তিটা বিনিয়োগ করতে হয়। দীর্ঘমেয়াদী সম্পত্তির মধ্যে আছে স্থায়ী সম্পত্তি। দীর্ঘমেয়াদী যে বিনিয়োগটা করে থাকি আমরা, সেটা কিন্তু অবশ্যই স্থায়ী সম্পত্তিটাকে আমরা দীর্ঘমেয়াদী ভাবে বিনিয়োগ করে থাকি। অন্যান্য যে স্বল্প খরচের জিনিসগুলো থাকে সেটা আসলে কিন্তু দীর্ঘমেয়াদী বিনিয়োগ না। এই যে স্থায়ী সম্পত্তিটা কি হচ্ছে, আমাদের দীর্ঘমেয়াদী ভাবে বিনিয়োগ করা হচ্ছে। এই স্থায়ী সম্পত্তি আমি যে বিনিয়োগ করব, এটা আমাকে অবশ্যই আমি কোন ব্যবসায় খাটাবো, কি প্রকল্প হাতে নিয়ে আমি খাটাবো, সেটা আমাকে অবশ্যই বিবেচনা রেখে কিন্তু আমাকে এই সম্পত্তিটাকে, স্থায়ী সম্পত্তিটাকে আমাকে বিনিয়োগ করতে হয়। সেই ক্ষেত্রে আমার স্থায়ী সম্পত্তি বিনিয়োগ করব আমি, সেই যে প্রকল্প আমি বিনিয়োগ করবো তা আমার লাভজনক হবে কি হবে না, সেটাকে আমি বিচার বিশ্লেষণ করে তারপরে কিন্তু আমরা সেখানে বিনিয়োগ করব। এই যে আমি স্থায়ী সম্পত্তি বিনিয়োগ করার জন্য যে চিন্তা ভাবনা করতেছি, সেটাকে আমি সঠিকভাবে বিনিয়োগ করব কোন ক্ষেত্রে, সেই যে বিভিন্ন প্রকল্পগুলোকে আমি মূল্যায়ন করার একটা পদ্ধতি হচ্ছে মূলধন বাজেটিং। তাহলে মূলধন বাজেটিং কি? একটি মূল্যায়ন প্রক্রিয়া। মূলধন বাজেটিং হচ্ছে একটি, সোজা কথা, মূলধন বাজেটিং কি? একটি মূল্যায়নের প্রক্রিয়া। এটা হচ্ছে একটা জাস্ট প্রক্রিয়া যেটার মাধ্যমে আমরা স্থায়ী সম্পত্তি দীর্ঘমেয়াদী কোন প্রজেক্টে বা কোন প্রকল্পে আমরা বিনিয়োগ করব সেটা মূল্যায়ন করার একটি প্রক্রিয়াই হচ্ছে আমাদের মূলধন বাজেটিং। তাহলে আমরা মূলধন বাজেটিং কি জানতে পারলাম? মূলধন বাজেটিং হচ্ছে ব্যবসায় প্রতিষ্ঠানে স্থায়ী সম্পত্তি দীর্ঘমেয়াদীভাবে বিনিয়োগ করার জন্য আমরা যেইভাবে মূল্যায়ন করে প্রকল্প বাছাই করব, সেই মূল্যায়ন প্রক্রিয়াই হচ্ছে আমাদের মূলধন বাজেটিং। দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে গেলে কিন্তু অবশ্যই সেই প্রকল্প আমাদের লাভজনক হবে না ক্ষতিগ্রস্ত হবে, সেটার উপর কিন্তু ডিপেন্ড করেই কিন্তু আমার কিন্তু বিনিয়োগ করতে হবে। তোমরা ভালোভাবে জানো যে দীর্ঘমেয়াদী বিনিয়োগ কিন্তু খুব দ্রুত আমি সেখান থেকে মূলধন তুলে নিয়ে যাব, সম্পত্তি তুলে নিয়ে যাব, এটা কিন্তু করা সম্ভব না। সুতরাং দীর্ঘমেয়াদী বিনিয়োগ একটা ব্যাপক সময়ের জন্য, সেই জন্য আমরা এটাকে বিশ্লেষণ করে নিয়ে, প্রকল্প মূল্যায়ন করে নিয়ে তারপরে আমরা কিন্তু মূলধন বাজেটিং করব। তো মূলধন বাজেটিং করতে গেলে সর্বপ্রথমে আমাদের কিন্তু আয় ব্যয় সম্পর্কে জানতে হবে। আয় জিনিসটা কি? আমার একটা প্রতিষ্ঠানে তো অবশ্যই আয় থাকবে, একটা প্রতিষ্ঠানের অবশ্যই ব্যয় থাকবে। আয় কি? বিক্রয়। যখন প্রতিষ্ঠান আমার হয়ে যাবে, প্রতিষ্ঠান শুরু করার পর প্রথম ক্ষেত্রে আমি কি করব? বিক্রয়। বিক্রয় করেই তো আমার মুনাফাটা আসবে। বিক্রয় থেকে যা কিছু আমার অর্জিত অর্থ থাকবে, আয় হচ্ছে, আমাকে এখন সবকিছু ভুলে যেতে হবে, শুধু জানতে হবে আয় কি। বিক্রয় থেকে অর্জিত অর্থ হচ্ছে আমার জন্য আয়। আমি একটা কোম্পানি তৈরি করব, সেখানে একটা কিছু প্রোডাক্ট করব এবং সেটাকে আমি বিক্রয় করে যেটা আমার উপার্জন হবে সেটা হচ্ছে আমার জন্য আয়। আর ব্যয় হচ্ছে বিভিন্ন ধরনের। আমি একটা পণ্য উৎপাদন করব, তার কাঁচামাল খরচ থেকে শুরু করে, সেই পণ্যের কাঁচামাল খরচ থেকে শুরু করে সেটা একদম প্রতিষ্ঠা মানে ব্যবসা, সেটা সম্পূর্ণ তোমার বিক্রয়ের জন্য আনুষঙ্গিক যা কিছু উৎপাদন করতে, তারপরে কাঁচামাল উৎপাদন জাতীয় সকল খরচ, আর হচ্ছে আমার একদম গুদামজাতকরণ, বিক্রয়ের জন্য পণ্যটা তৈরি করেন এবং ভোক্তার কাছ পর্যন্ত নেওয়ার জন্য আমার যে আনুষঙ্গিক যত খরচ আছে, সকল খরচই কিন্তু আমার এই ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। তাহলে আমার আয় হচ্ছে বিক্রয় থেকে অর্জিত অর্থ, আর ব্যয় হচ্ছে কাঁচামাল থেকে শুরু করে উৎপাদনের যা সকল খরচ, সকল জাতীয় খরচ হচ্ছে কি আমার ব্যয়ের মধ্যে সংশ্লিষ্ট থাকবে। তাহলে আমরা এই আয় ব্যয়টাকে প্রথম থেকে একটু
ধারণা করে নিব। প্রাক্কলন করা মানে কি ধারণা করে নিব যে প্রতিষ্ঠানের আয়টা আমার এরকম হতে পারে, সেই ক্ষেত্রে আমার ব্যয়টা এরকম হতে পারে। এখন আমি যখন দেখবো, আমি এটা ধারণা করে নিব যে আমার আয় এরকম হতে পারে, ব্যয় এরকম হতে পারে। যখন আমি বুঝবো যে আমার আয় থেকে ব্যয়ের পরিমাণটা আমার কম, আমি প্রচুর আয় করতেছি, সেই ক্ষেত্রে আমার ব্যয় হচ্ছে কম, সেই ক্ষেত্রে কিন্তু আমি ওই প্রকল্প কিন্তু বাছাই করব। আর যে ক্ষেত্রে আমি দেখবো যে আমার আয়ের পরিমাণটা কম কিন্তু আমার ব্যয় খুব বেশি, তখন কিন্তু বা সমপর্যায়ে থাকতেছে, তখন আমি সেই প্রকল্পে আমি কি করব, বিনিয়োগ করব না। সুতরাং আমাদেরকে আয় ব্যয় সম্পর্কে ধারণা করে তারপর প্রকল্প বিনিয়োগ করতে হবে। এই অঙ্ক করতে গেলে বা এই চ্যাপ্টারটা করতে গেলে আমরা দেখব প্রথমেই আমাদেরকে আয় যা থাকবে, আয় থেকে আমরা ব্যয় বাদ দেওয়ার পরেই আমরা কিন্তু কি পাবো, আমরা মোট মুনাফা পাবো। সরাসরি আয় থেকে ব্যয় বাদ দেওয়ার পরেই কিন্তু আমরা কি পাবো, মোট মুনাফা। মুনাফাটা আমরা পেয়ে গেলাম, আয় থেকে ব্যয় বাদ দেওয়ার পর মোট মুনাফা পেয়ে গেলাম। আর মোট মুনাফা যখন আমার হাতে আসলো, মোট মুনাফা, এখন কিন্তু একটা জিনিস খেয়াল করেছে, সকল প্রতিষ্ঠান, সকল ক্ষেত্রে, ছোট বলো যত বৃহৎ আকারের প্রতিষ্ঠান, সকল ক্ষেত্রে আমরা কিন্তু দেখো বিগ শপগুলোতে যখন শপিং করতে যাই তখন দেখি সব ক্ষেত্রে কিন্তু আমাদের ভ্যাট থাকে। এটাও এখন বর্তমানে কাস্টমার থেকে কেটে নেয়, কিন্তু প্রতিষ্ঠানে তো মূলত পক্ষে ভ্যাট দিতে হচ্ছে। বড় বড় বৃহৎ কোম্পানিতে কিন্তু যারা আবার এইভাবে চিন্তা না করে প্রতিষ্ঠান থেকে ভ্যাট দিয়ে দিচ্ছে, সেটা কিন্তু পণ্যের মধ্যে ইনক্লুড করে দিচ্ছে, কিন্তু এটা আমাদের দেখানো হচ্ছে না। আর কিছু কিছু কোম্পানিতে কিন্তু এটা দেখানো হচ্ছে যে এই জিনিসটার মূল্য এরকম, এটার জন্য 25% বা 10%, 5% যা ভ্যাট আছে এটা দেখিয়ে দেওয়া হচ্ছে, ওইটা কিন্তু আমরা ওখান থেকে মাইনাস করছি। তাহলে মোট মুনাফা থেকে আমাকে কি বাদ দিতে হবে, এই অবশ্যই কর বাদ দিতে হবে। কর বাদ দেওয়ার পরে যেটা আমার থাকবে সেটা হচ্ছে আমার নিট মুনাফা। কর বাদ দেওয়ার পর আমার যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের নিট মুনাফা। নিট মুনাফা বের হয়ে গেল। এখন আমাকে প্রতিষ্ঠানে, তোমরা সবাই জানো যে প্রতিষ্ঠানে কিন্তু স্থায়ী কিছু সম্পত্তি থাকে, স্থায়ী সম্পত্তি থাকে, আসবাবপত্র থাকে, এগুলো তো তোমরা অবশ্যই জানো। কোম্পানির ক্ষেত্রে তার যন্ত্রপাতি থাকবে, তার বিভিন্ন জিনিসপত্র সরঞ্জামাদি থাকবে। এই সমস্ত কিছুর কিন্তু এই যে সম্পত্তিগুলা, যেই সমস্ত সম্পত্তিগুলোর উপর অবচয় ধার্য করা হয়, সেই সম্পত্তিগুলোর অবচয় কিন্তু ধরতে হবে। কারণ একটা জিনিসের, যেই আমি একটা যন্ত্র কিনে আসলাম, সেটার প্রথম বছরে যে কার্যকারিতা, 10 বছর পর কিন্তু সেই কার্যকারিতা থাকবে না। তোমরা স্টুডেন্ট, একটা বেঞ্চে যখন বসো, নতুন একটা বেঞ্চ তৈরি করে নিয়ে আসো, তখন যে সেখানে বসো কত ভালো লাগে, আর বেঞ্চটা কত সুন্দর থাকে। কিন্তু দেখা যায় তুমি যখন এক ক্লাস মানে পরে ক্লাস 10-এ চলে যাও, যখন তুমি 9-এ ছিলা, 10-এর মেয়েদের কাছে সেই বেঞ্চটা কিন্তু নতুন ছিল, তুমি 9 থেকে যখন 10-এ গেলা, সেই বেঞ্চটা কিন্তু তোমার জন্য দ্বিতীয় বছরে, এবং তোমার কাছে কিন্তু ওইরকম চকচকে ফ্রেশ থাকবে না। তাহলে এইটার যে দেখা যাচ্ছে না, এটা কিন্তু একটা অবচয় হচ্ছে, আস্তে আস্তে এটা কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। এই জিনিসটাকে কিন্তু বাদ দিতে হবে। তাহলে মোট মুনাফা থেকে আমার যদি অবচয়টা আমি যোগ করে নেই, কারণ হচ্ছে আমার তাহলে নগদ আন্তঃপ্রবাহ আমার বের হয়ে যাবে। তাহলে মোট মুনাফা যোগ অবচয়, এটা যোগ করলে আমি বের হয়ে যাবে নগদ আন্তঃপ্রবাহ। ওকে, তাহলে এখন এই যে আমি এতটা কাজ করলাম, একটা ম্যাথের যখন আমার টপিকস দেওয়া থাকবে, আমি আয় থেকে ব্যয় বের করব, মোট মুনাফা, ব্যয় বাদ দেওয়ার পরে আমি কিন্তু আয় নির্ধারণ করব, ব্যয় নির্ধারণ করব। আয় থেকে ব্যয় বাদ দেওয়ার পর আমি মোট মুনাফা বের করব। মোট মুনাফার থেকে আমি আবার করটাকে বাদ দিয়ে দিব, বাদ দিয়ে দেওয়ার পর আমার নিট মুনাফা বের হবে। আর নিট মুনাফা সাথে আমরা অবচয় যোগ করবো। এই জন্য যেই যন্ত্রপাতির উপরে আমি অবচয় ধরছি, সে তো আমার কোম্পানিতে এখনো স্থপিত আছে, তাই না? এই জন্য অবচয় যোগ করার কারণে আমার নগদ আন্তঃপ্রবাহ বের হইলো। মানে আমি নগদ কি পরিমাণে পাচ্ছি, আসলে আমার হাতে আমি প্রতিষ্ঠান থেকে শেষ পর্যন্ত আমি কত টাকা আমার আন্তঃপ্রবাহ আসতে পারে, এরকম আমি একটা ধারণা করে নিয়েছি। সেটা হচ্ছে আমার নগদ আন্তঃপ্রবাহ। এখন আমরা প্রথমেই প্রারম্ভিকে যে নগদ বহিঃপ্রবাহ চিন্তা করেছিলাম, সেই বহিঃপ্রবাহের সাথে কিন্তু এই আন্তঃপ্রবাহ আমি তুলনা করব। তাহলে আমাকে ফার্স্টে যে বহিঃপ্রবাহ, এই বহিঃপ্রবাহ সাথে আমি কিন্তু নগদ আন্তঃপ্রবাহ তুলনা করব। সাথে একটা বহিঃপ্রবাহের সাথে আমি কি করব, আন্তঃপ্রবাহ তুলনা করব, যে আমার চলে যাবে কেমন আর আমার আসতেছে কেমন। আমার নগদ প্রবাহ, বহিঃপ্রবাহ এবং আন্তঃপ্রবাহ, দুইটা জিনিসের মধ্যে আমি এখন তুলনা করব। যখন আমার এই আন্তঃপ্রবাহ বহিঃপ্রবাহর পরিমাণ যখন আমার
আন্তঃপ্রবাহর পরিমাণ যখন নাকি দেখবো আন্তঃপ্রবাহর পরিমাণটা এই বেশি, আন্তঃপ্রবাহ যখন বেশি আমার, সেক্ষেত্রে অবশ্যই আন্তঃপ্রবাহ যখন বেশি থাকবে বহিঃপ্রবাহ কম থাকবে, তখন কিন্তু আমরা বুঝে নেব এই বিনিয়োগটা আমার লাভজনক। এই বিনিয়োগটা কি আমার, এই বিনিয়োগ কি আমার জন্য লাভজনক। কখন লাভজনক হলো আমার জন্য, যখন আমি দেখলাম আমার আন্তঃপ্রবাহটা বেশি, যে আমার কাছে আমার বহিঃপ্রবাহ যাই হোক না কেন আমার ফিডব্যাক কিন্তু আমার বেশি, আন্তঃপ্রবাহ বেশি, তখন আমি বুঝে নিব যে আমার এই বিনিয়োগটি লাভজনক। আর যদি দেখি আমার আন্তঃপ্রবাহ কম, আমার বহিঃপ্রবাহই বেশি, তখন সেক্ষেত্রে আমরা ধরে নিব কি বিনিয়োগটি লাভজনক নয়। যখন আমরা দেখব বহিঃপ্রবাহ বেশি আন্তঃপ্রবাহ কম, সেক্ষেত্রে বিনিয়োগ লাভজনক নয়, সেক্ষেত্রে বিনিয়োগ লাভজনক নয়। তাহলে আমাকে অবশ্যই কোম্পানির যখন আমি করব মুনাফা কথা চিন্তা করে যখন আমি প্রকল্পে বিনিয়োগ করব, তখন আমি প্রথমেই মূলধন বাজেটিং এর কথা চিন্তা করব। কারণ মূলধন বাজেটিং হচ্ছে একটি গাণিতিক প্রক্রিয়া যার মাধ্যমে আমি প্রকল্প মূল্যায়ন করব। সোজা কথা, মূলধন বাজেটিং একটি মূল্যায়ন প্রক্রিয়া, এবং মূল্যায়ন প্রক্রিয়া করার জন্য আমাকে কি কি বিষয়গুলো জানতে হবে। আমার জানতে হবে যে প্রতিষ্ঠানের আয় আমার কেমন হতে পারে, ব্যয় আমার কেমন হতে পারে। তো আয় ব্যয় যখন আমি জেনে ফেলবো, তখন আমি ধরে নিব, তখন আমি মোট মুনাফা বের করতে পারবো। মোট মুনাফা থেকে আমি কর বাদ দেওয়ার পর আমার নিট মুনাফা বের হবে। নিট মুনাফার সাথে আমি অবচয় যোগ করার পর নগদ আন্তঃপ্রবাহ বের হবে। এই নগদ আন্তঃপ্রবাহের সাথে বহিঃপ্রবাহের সাথে আমি তুলনা করব, যে আমার নগদ আন্তঃপ্রবাহ যদি বেশি হয় তাহলে বুঝতে হবে আমার এই বিনিয়োগটা লাভজনক। আর যদি আমার আন্তঃপ্রবাহ কম থাকে এবং বহিঃপ্রবাহ বেশি থাকে, তখন আমরা বুঝবো যে এই বিনিয়োগটা আমার জন্য আসলে লাভজনক না। এখন এই সিদ্ধান্ত গ্রহণটা করাটাই হচ্ছে মূল কথা, মূলধন বাজেটিং। ঠিক আছে, তো মূলধন বাজেটিং একটি দীর্ঘমেয়াদী সম্পত্তির উপরে প্রয়োগ করা হবে, এবং ব্যবসায় সফলতা অধিকাংশই নির্ভর করে মূলধন বাজেটিং এর উপরে। কেননা আমি মূলধন বাজেটিং যদি আমি ঠিকমতো প্রকল্প মূল্যায়ন না করে আমি বিনিয়োগ করে দিলাম, কিন্তু সেখানে আমার লসের সম্ভাবনাই বেশি থাকবে। সুতরাং আমাদের অবশ্যই মূলধন বাজেটিংটাকে করে তারপরে হচ্ছে আমাদের গাণিতিক সমাধান করে তারপর আমাদের প্রকল্পর হাত দিতে হবে। তো শিক্ষার্থীরা, আজকে আমি এতটুকু তোমাদের সাথে আলোচনা করছি, কারণ মূলধন বাজেটিং এর ছোট ছোট থিওরিগুলো তোমাদের জানার আছে, শেখার আছে। তোমরা একটু বইটা দেখবে, এবং আমি যা বললাম এই মেইন কথা হচ্ছে এগুলো একটু ক্লিয়ার করে তোমরা নোট করে নিয়ে নিজেরা একটু অ্যানালাইসিস করবে। তারপরে যা সমস্যা হবে আমাকে ইনবক্স করবে, এবং পরবর্তী ক্লাসে আমি মূলধন বাজেটিং এর যে বিভিন্ন ধাপগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে শিক্ষার্থীরা, আল্লাহ হাফেজ।